গোলাপজাম বানাতে পারছেন না, শক্ত হয়ে যাচ্ছে, ভেতরে রস ঢুকছে না? তাহলে একবার ছানা ছাড়াই 1 টাকার গোলাপজাম বানিয়ে দেখুন। এতটাই নরম তুলতুলে হবে যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। আর এখানেই শেষ নয়, আজ এমন একটা জিনিস দেব যেটা দিলেই গোলাপজামের গাটা দেখবেন একদম চকচক করছে কাঁচের মতো, আর ভেতরে রসে ভরে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইচ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম ছানা তৈরি ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা অল্প খরচে অল্প উপকরণের মাধ্যমে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে একদম দোকানের মতো নরম তুলতুলে রসালো ছোট্ট ছোট্ট মিনি পান্তুয়া বা গোলাপজামুন 1 টাকা পিসের তৈরি করে দেখাবো। এই গোলাপজামুনটাকে একদম পারফেক্ট বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট সিক্রেট উপকরণ ব্যবহার করেছি। এটা দেবার পর যখন আপনি গোলাপজামুনটা খাবেন, আপনি ধরতেই পারবেন না যে এটা ছানা দিয়ে তৈরি হয়েছে না অন্য কোনো সিক্রেটভাবে তৈরি হয়েছে। তাহলে চলুন শুরু করে দিই আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নেব। তো রসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দেখুন এই মেজারিং কাপে করে 2 কাপের মতো চিনি ব্যবহার করব। এখানে যদি আপনারা চিনিটা ওজন করেন দেখবেন 250 গ্রামের মতো এখানে চিনিটা কিন্তু হবে। তাহলে এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে 2 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ কিন্তু এখানে জলটা দিয়ে দেব। সাধারণত মনে রাখবেন যে যতটা চিনি ততটাই কিন্তু এখানে জলটা দিতে হবে। এইবারে দেখুন রসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে আমি এতে দিয়ে দিলাম। এইবারে চিনি আর জলটাকে মিশিয়ে খুব ভালো করে আমি একটা রস তৈরি করে নেব। আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে এটাকে পাক করার কোনো দরকার নেই, শুধুমাত্র চিনিটা এইভাবে গলে গেলেই আমরা এটাকে নামিয়ে দেব। যদি আপনারা হাতে নিয়ে দেখেন রসটা, তাহলে বুঝতে পারবেন যে রসটা কিন্তু এখানে মিডিয়াম আছে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু নয়। এরকম মিডিয়াম রসে কিন্তু এখানে এই গোলাপজামুনটা বানানোর জন্য আমি ব্যবহার করব। রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি এখানে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটাকে কিন্তু একটু গরম রাখতে হবে। কতটা গরম বা ঠান্ডার মধ্যে এই গোলাপজামুনগুলো আমরা ভেজাবো রসের মধ্যে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে রসটাকে আমি নামিয়ে দিলাম। চিনির রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে এবার গোলাপজামুনের জন্য যে ডোটা তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি যেভাবে ডোটা তৈরি করব সেই পদ্ধতিটা একবার ভালো করে দেখবেন। এখানে সবার প্রথমে ডোটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এই ডোটা বানানোর জন্য আমি এখানে দেখুন 1 কাপের মতো মেজারিং কাপে মেপে আমি কিন্তু গুঁড়ো দুধটা নিয়েছি। আজকে আমি এই গোলাপজামুনটা গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে দেখিয়ে দেব। তো এখানে সাধারণত 100 গ্রামের মতো কিন্তু এখানে গুঁড়ো দুধটা আছে। আমি এখানে আমল দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই 1 কাপে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, তাই এখানে হাফ কাপ কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে এখানে আটাটাও দিতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে কী হবে, এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার আসবে। এই হিসাবটা কিন্তু আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, তাহলে কিন্তু গোলাপজামুনটা একদম পারফেক্ট হবে। এরপরে দেখুন ময়দা আর গুঁড়ো দুধটা খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখুন হাফ চামচের মতো আমি এখানে ছোটো এলাচের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা যদি ছোটো এলাচের গুঁড়ো না পছন্দ করেন তাহলে এটা বাদ দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা। সেটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। কতটা দিতে হবে সাধারণত দেখুন এইভাবে কিন্তু 1 চিমটি বেকিং সোডাটা দেবেন। এর থেকে কিন্তু বেশি পরিমাণ দেবেন না। দেখতেই পাচ্ছেন 1 চিমটিতে আমি যতটা তুলেছি এটাই কিন্তু আমি এতে দিয়ে দেব। এর থেকে বেশি পরিমাণ দিয়ে দিলে কি হবে, ছোট গোলাপজামুনগুলো কিন্তু এখানে ফেটে যাওয়ার চান্স থাকে, সেজন্য এই অল্প করেই দিতে হবে। আচ্ছা, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন বেকিং পাউডার। সেটা কিন্তু দিতে হবে হাফ টিস্পুনের মতো। বাড়িতে থাকা যে চামচগুলো থাকে সেই চামচের হাফ দিয়ে দেবেন। সাধারণত আমি একবার মেপে দেখিয়ে দিই যে মাপটা সঠিক আছে কিনা। কারণ দেখুন এই মেজারমেন্টটা কিন্তু এখানে সঠিকভাবে হওয়া অবশ্যই জরুরি, কারণ সঠিকভাবে হলে তবেই কিন্তু মিষ্টির কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার আসবে।
সেজন্য সঠিকভাবে মেপে নেওয়াই অবশ্যই জরুরি। এবারে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে টিস্পুনটায় করে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবার এটা আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, এরপর আমি এখানে নিয়েছি দেখুন হাফ টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। এটাই কিন্তু সিক্রেট উপকরণ। এখানে হাফ চামচই দিচ্ছি, এর থেকে কিন্তু বেশি পরিমাণ দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। আর এই হাফ চামচ দিলে কী হবে, মিষ্টির গাটা দেখবেন খুব সুন্দর একটা চকচকে ভাব আসবে, ফাটবেও না, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে নরমও ভাব আসবে, আর রসটাও কিন্তু খুব সুন্দর ধরে নেবে। তো এখানে যদি আপনারা এটা নাও দিতে চান নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু অবশ্যই কোয়ালিটিটা অনেক বেটার আসবে। তো এখানে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যেটা হোক একটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে অ্যারারুট পাউডারটাই ব্যবহার করেছি। আচ্ছা, এবার এখানে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি অথবা সাদা তেল। আমি এখানে আজকে গাওয়া ঘিটা দিইনি, সাদা তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিটাও দিতে পারেন। তো কতটা দিতে হবে, সাধারণত এই চা চামচ, বাড়িতে থাকা চা চামচে করে আমি সাধারণত 4 চা চামচ দিলেই তবেই কিন্তু 1 টেবিল চামচ কিন্তু এখানে ভর্তি হবে। তো এখানে দেখুন 4 চা চামচ এখানে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। এইবারে দেখুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সাধারণত আপনাদেরকে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। তাহলে কী হবে, এর মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলে দিই, এই যে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু একটা প্রিমিক্স তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনারা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে এটাকে স্টোর করে নিতে পারবেন। সাধারণত বাড়িতে আপনারা ফ্রিজে রাখার দরকার নেই, বাড়িতে রাখলে এমনি নর্মালভাবে যদিও রাখেন তবুও কিন্তু এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আচ্ছা, এবারে যদি মনে করেন যে এতটা আমি একবারে গোলাপজামুন বানাবো না, অল্প অল্প করে বানাবো, সেক্ষেত্রে কী হবে, ওই যে প্রিমিক্সটা আপনি রেডি করে রাখলেন ওখান থেকে যেমন আপনার প্রয়োজন মতো অল্প অল্প করে বার করবেন। আর বার করে এইভাবে দুধ দিয়ে মেখে নিয়ে আমি যেভাবে দেখাবো মেখে নিয়ে, এতে করে কী হবে, আপনাদের সময়টা কিন্তু অনেক বেঁচে যাবে। প্রিমিক্সটা রেডি থাকলো আর আপনাদের 10 থেকে 15 মিনিট টাইম থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে গোলাপজামুনটা বানিয়ে যখন তখন খেয়ে নিতে পারবেন। আর যদি বাড়িতে কোনো অতিথিও এসে যায় সেক্ষেত্রেও কিন্তু এই প্রিমিক্সটা আপনাদের অনেক সুবিধা হবে, বা প্রিমিক্স দিয়ে আপনি যখন এটা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু ধরতে পারবে না যে এটা দোকান থেকে কিনে এনেছেন না আপনি নিজে বাড়িতে এইভাবে সিক্রেটভাবে তৈরি করেছেন। এবার দেখুন এটা আমার খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে, অলরেডি সমস্ত কিছু উপকরণগুলো এর মধ্যে ভালোভাবেই মিশে গেছে। আচ্ছা, এবার আমি এখানে মেখে নেওয়ার জন্য এখানে দেখুন লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আমি এখানে নিয়েছি। লিকুইড দুধটা কিন্তু এখানে কুসুম বা হালকা গরম করে নিতে হবে। তো এই হাফ কাপ থেকে কতটা দুধ আমি দিয়ে মাখছি আর কতটা এখানে বেঁচে যাচ্ছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তার আগে আমি অল্প অল্প করে দেবো আর এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন কতটা নরমভাবে আমি মেখে নিয়েছি। এরপর এখানে দেখুন আমি যে হাফ কাপ দুধটা নিয়েছিলাম সেই দুধটা কিন্তু সবটা লাগেনি, কিছুটা দুধ কিন্তু এখানে বেঁচে গেছে। মানে বুঝতে পারছেন কতটা দুধ লেগেছে, হাফ কাপের অর্ধেকের একটু বেশি পরিমাণ দুধ লেগেছে। তো এই দুধটা আর লাগবে না, এটাকে আমি সরিয়ে দিলাম। আচ্ছা, এটা যখন মেখে নেওয়া হবে তখন কিন্তু এটা একটু এইভাবে নরম করেই মেখে নিতে হবে। খুন্তি করে তুললে কিন্তু এইভাবে পড়ছে, তারপর নরম করে মাখতে হবে। 7 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে কিন্তু এটা দেখবেন একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর যদি আমরা খুব শক্ত করে মেখে রাখি তাহলে কী হবে, এটা কিন্তু রেস্টে রাখার পর অতিরিক্ত বেশি পরিমাণে শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে সেটটা কিন্তু ভালো আসবে না। আর যখন আপনারা পাকাবেন তখন কিন্তু এগুলো ফেটে যেতে পারে, সে রাখবেন। আর যদি খুব নরম হয়ে যায় কোনো সমস্যা নেই, রেস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যদি 15 মিনিট লাগে ওখানে আপনারা 20 মিনিট রাখবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এখানে ভয় খাবার কিছু নেই, এরকম কিন্তু নরম করেই এটাকে মেখে নিতে হয়। তাহলে দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিচ্ছি। এইবারে দেখুন আমি এটা 10 থেকে 15 মিনিট আমার এখানে এটা রেস্টে রেখেছিলাম। এবারে এর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। এবারে দেখুন রেস্টে রাখার পর এটা কিন্তু কতটা সুন্দর সেট হয়েছে। আমি হাতটা এভাবে দিচ্ছি যখন দেখতে পাচ্ছেন আর জড়িয়ে যাচ্ছে না। এই যে নরমভাবে মেখে রেখেছিলাম এটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। যদি মনে হয় একটু নরম লাগছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন, তাহলেই কিন্তু এটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। একটা থালা নিয়েছি, এই থালাতে অল্প করে একটু তেল দিয়ে দেবো, কারণ এগুলোতে এই থালাতে আমরা কিন্তু গোলাপ জামুনগুলো তৈরি করে পাকিয়ে পাকিয়ে এর মধ্যেই কিন্তু রাখবো, সেজন্য আমি তেলটা মাখিয়ে দিলাম।
এবারে গোলাপ জামুনগুলো রেডি করে নেওয়ার জন্য আমি এখানে হাতে একটু ভালো করে তেল মেখে নিচ্ছি। এরপরে দেখুন, এই যে একটা পারফেক্ট বা একরকম শেপ আনার জন্য আমি এখানে হাফ টিস্পুনের একটা টিস্পুন নিয়েছি। দেখুন, এবার এখানে আমি একটু এইভাবে তেলটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এখান থেকে আমি অল্প অল্প করে এই মাপেরই কিন্তু প্রত্যেকটা তুলব, তাহলে কিন্তু প্রত্যেকটার শেপ কিন্তু একই রকম আসবে। এবার দেখুন, এখান থেকে তুলে নিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে পাকিয়ে নেব। আর একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যে পাকিয়ে নেবার পর কোথাও কোনো কাটা বা ফাটা দাগ যেন না থাকে। এই কাটা বা ফাটা দাগটা থেকে গেলে তাহলে কিন্তু এটা ভাজার সময় অবশ্যই ফেটে যাবে। সেজন্য এটাকে খুব ভালো করে একটু টাইম নিয়ে পাকিয়ে নেবেন। আমি এই থালার মধ্যে রেখে দেব। যদি মনে হয় যে এটা একটু নরম লাগছে বা একদিকটা চেপটে যাচ্ছে, দ্বিতীয়বার কিন্তু এটাকে পাকিয়ে নিলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্রত্যেকবারে এর শেপটা তৈরি করার জন্য অবশ্যই এতে একটু তেলটা মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এর মধ্যে আর লেগে যাবে না। আচ্ছা, এবারে দেখুন, এগুলো আমার সব কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে, 1 টাকা পিসের গোলাপ জামুন বা পান্তুয়াগুলো। এবারে দেখুন, এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, এবারে দেখুন, এই যে আমি এগুলোকে পাকিয়ে রেখেছি, এর একদিকটা দেখুন একটু চ্যাপ্টা টাইপের হয়ে গেছে, কারণ দেখুন এটা একটু টাইম লেগেছে তৈরি করতে, সেজন্য একদিকটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। সেজন্য কিন্তু এটাকে আরেকবার ভালো করে যদি পাকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট গোল হয়ে যাবে। সেজন্য হাতে একটু এইভাবে তেলটা মেখে নেবেন। মেখে নেওয়ার পর এই যে এখান থেকে তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে কিন্তু আমি পাকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট শেপ কিন্তু এসে যাচ্ছে। এবারে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি দ্বিতীয়বার পাকিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। পাকিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। তো এখানে এই গোলাপ জামুনগুলো ভাজার জন্য এখানে তেলের টেম্পারেচারটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ সঠিক টেম্পারেচারে তেলের মধ্যে যদি এগুলো ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন গোলাপ জামুনের ভেতরে একটা আঁটি হয়ে যেতে পারে, বা গোলাপ জামুনের ভেতরে খুব সুন্দরভাবে রসটাও নাও ঢুকতে পারে, অথবা টোল পড়ে যেতে পারে। সেজন্য তেলের যে ভাজার একটা নিয়ম আছে সেই নিয়মটা একবার ভালো করে দেখে নিন। এখানে সাদা তেল আমি এখানে গরম করতে দিয়েছি। আমি এখানে একবারই ভেজে নিচ্ছি কাজের সুবিধার্থে। আপনারা চাইলে এখানে অল্প অল্প করেই ভেজে নিতে পারেন, কিন্তু যতবারই ভাজবেন ততবারই কিন্তু তেলের টেম্পারেচারটা আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেইভাবেই কিন্তু ভাজবেন, তাহলে কিন্তু আপনাদের এই গোলাপ জামুনটা একদম পারফেক্ট হবে। এখানে আমি 2 পিস ছেড়ে দিয়েছি, আরও 2 পিস এখানে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, দেবার পর আপনি দেখতে পাচ্ছেন যে তেল থেকে কোনো রকম বেশি অ্যাক্টিভিটি আসছে না। তেলটাকে এইভাবে আঙুল ডুবিয়ে রাখবেন, খুব বেশি হিট তেল নয়। দেখতেই পাচ্ছেন তেলটার মধ্যে আমি আঙুল ডোবাতে পারছি। এই রকম তেলের মধ্যেই কিন্তু এই গোলাপ জামুনকে ছাড়তে হয়। তাহলে এখানে এই তেলের মধ্যেই আমি সবগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা এইভাবেও ছেড়ে দিতে পারেন, কারণ এখানে কিন্তু থালার মধ্যে তেলটা মাখানো আছে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু পড়ে যাচ্ছে। দেখুন, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আপনি যখন দেখতে পাচ্ছেন যে একটা কি দুটো তেলের মধ্যে ভাসতে শুরু করছে, তখনই কিন্তু এইভাবে ছান্তাটাকে নিয়ে একটু এইভাবে প্রেস করে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটা অনবরত নাড়তে হবে, নাহলে কী হবে, এই যে ওপরের অংশটা যদি তেলের ওপরে থেকে যায়, তেল যদি না পায় গরম তেলটা, তাহলে কিন্তু এই ওপরের অংশটা কিন্তু ফেটে যাবার চান্স থাকবে। সেজন্য অনবরত এইভাবেই কিন্তু নাড়তে হবে। রসটা সাধারণত দেখবেন আঙুলটা ডোবালে বুঝতে পারবেন রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম থাকবে। খুব বেশি গরমে দিলে কী হবে, গোলাপ জামুনগুলো দিয়ে দেওয়ার পর দেখবেন গোলাপ জামুনের স্কিনটা কিন্তু চুপসে যাচ্ছে। আবার যদি খুব বেশি ঠান্ডায় দিয়ে দেন সেক্ষেত্রে কী হবে, গোলাপ জামুনের ভেতরে রসটা প্রবেশ করতে কিন্তু দেরি হতে পারে। সেজন্য সবসময় রসের টেম্পারেচারটা মিডিয়ামেই থাকবে। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার আসতে শুরু হয়ে গেছে। আর এটাকে অনবরতই কিন্তু নাড়বেন, নাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একদিকটা সাদা বা একদিকটা লাল হয়ে যেতে পারে। এরকম কালার হয়ে গেলেই আমরা এগুলোকে ছেঁকে নেব। আর ছেঁকে নিয়ে যখন আমরা রসে দেব সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা 30 সেকেন্ডের মতো আমি হাই করে দেবো, তারপর এগুলো ছেঁকে তুলব। এখানে আমি হাইটা কেন করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা, দেখুন এটা সাধারণত আস্তে আস্তে ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে, তাতে করে কি হয় যে অতিরিক্ত তেলটা কিন্তু এর ভেতরে ঢুকে থাকতে পারে। আর যদি আমি তেলের টেম্পারেচারটা বা গ্যাসের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়ে তুলি, তাহলে কী হবে, এর মধ্যে যদি কোনো তেল ঢুকে থাকে সেটা কিন্তু হিটের মধ্যে বেরিয়ে যাবে, আর তাহলে কিন্তু এর ভেতরে অতিরিক্ত তেলটাও থাকবে না।
এবারে দেখুন গরম গরম অবস্থায় ছেঁকে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে একবার ডুবিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর 5 মিনিট পর আমি দেখব যে মিষ্টির ভেতরে রসটা ঢুকছে কিনা। আর যদি না ঢোকে তার ব্যবস্থা আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইবারে দেখুন 5 মিনিট আমার এখানে হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি তুলে দেখে নিচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু এখনও শক্ত আছে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি চাপিয়ে দিলাম। এবার এরপর আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো জাস্ট ফুটিয়ে নেব। ফুটটা ধরে গেলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন আমি এখানে ঘড়ি ধরে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটাকে জাস্ট এইভাবে একটু নেড়ে দেব। আচ্ছা, রসটা যে পারফেক্ট ঢুকছে সেটা বোঝার জন্য এখান থেকে একটা যদি তুলে দেখেন, দেখতেই পাবেন, দেখতে পাচ্ছেন নরম হচ্ছে আর ভেতর থেকে রসটা কিন্তু বেরিয়েও আসছে। তার মানে কি এটার মধ্যে রস কিন্তু একদম পারফেক্ট ধরে নেবে। আর এখানে ফোটানোর বা গরম করার কোনো প্রয়োজন নেই। এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে আমি ওয়েট করব একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এইবার দেখুন গোলাপ জামগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা বড় বড় সাইজ হয়েছে। আর হাতে করে টিপলে দেখছেন ভেতর থেকে রসটা একদম গড় করে বেরিয়ে আসছে। তার মানে কি ভেতরটা একদম রসের টইটম্বুর হয়ে গেছে। যার জন্য কি হচ্ছে যে আমি এইটুকু সাইজগুলো তৈরি করেছিলাম আর সেগুলো কত বড় বড় সাইজটা হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এখানে আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরের যে অংশটা এতটাই নরম তুলতুলে হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে যে সাইজটা আমি করেছিলাম আমি আশা করেছিলাম যে সাইজটা ছোটোই হবে, কিন্তু আমি নিজেই ভাবতে পারিনি যে সাইজটা এতটাই বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমার এই দেখানো পদ্ধতিতে বাড়িতে শুধু একবার এই 1 টাকা দামি গোলাপ জামুনটা তৈরি করে দেখুন, দেখবেন এতটাই সুন্দর খেতে লাগবে যে আপনি বারবার বানিয়ে খাবেন। বন্ধুরা আজকের এই 1 টাকা দামি গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।